শ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু মোবাইল ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েডে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। কিছুদিন আগে খুব সমস্যা হচ্ছিল, অর্থাৎ শ্রমশ্রী অ্যাপ্লিকেশন আবেদন করতে হলে সার্ভার খারাপ দেখাচ্ছিল, ওটিপি যাচ্ছিল না ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। সেটা কিন্তু সম্পূর্ণ এখন ঠিকঠাক হয়েছে এবং কতগুলি অপশনও বাদ চলে গেছে এবং ঠিকঠাক সেটাকে সংযোজন বিয়োজন করার পর কিন্তু এই মুহূর্তে ভালো কাজ করছে। শ্রমশ্রী অ্যাপ কিভাবে আপনি পরিযায়ী শ্রমিকের জন্য পোর্টালে যে কাজ সেটাও করতে পারবেন, পাশাপাশি 5,000 টাকা করে যে মাসে দেবে সেটা বলা হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু এইখান থেকে ক্লেম করতে পারবেন। তার জন্য শ্রমশ্রী অ্যাপ্লিকেশন আপনাকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপের ভার্সন কিন্তু 2.0.2, অর্থাৎ বর্তমানে এই ভার্সনে কিন্তু অ্যাপটি চলছে। ভার্সনে আসার পর আপনার নিচে কন্টিনিউ বাটনে ক্লিক, এরপরে কিন্তু এইখানে দুটি অপশন আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। একটি হচ্ছে যে রেজিস্টার, অর্থাৎ নিবন্ধন করুন। প্রথম হলে আপনি রেজিস্টার করতে হবে, আর যদি আপনি ফার্স্ট টাইম না হয়ে অর্থাৎ ইতিপূর্বে আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে কিন্তু আপনার এখানে ফোন নাম্বার আইডি হিসাবে আপনার ফোন নাম্বারটা এবং এইখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু আপনি আপনার হোম পেজে বা মেন স্ক্রিনে ঢুকে যাবেন। আর যদি আপনি প্রথমবার হন তাহলে কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে এইখানে রেজিস্টার যে রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখান থেকে কিন্তু আপনার মোবাইল যে নাম্বার সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর 30 সেকেন্ড কিন্তু সময় দিয়ে দিয়েছে। আগে কিন্তু এটা ছিল না, 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে ওটিপি লাগিয়ে দিতে হবে এখানে। তারপরে ভ্যালিড ওটিপিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে চলে যাওয়া হবে। এখান থেকে আপনাকে নিজের নাম, আধার নাম্বার এবং এইখান থেকে আপনাকে বাবার নাম লেখার পর আপনাকে কি কাজ করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় আপনাকে হোম পেজে চলে আসা হবে। সেইখান থেকে কি আপনার কি করতে হবে, মোবাইল নাম্বার এবং এখানে ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এই ঘরে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার হোম পেজে অর্থাৎ মেন পেজে আপনাকে নিয়ে চলে আসা হবে। তারপর কিন্তু আপনি যে নাম দিয়ে ফিল আপ করলেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে, অর্থাৎ আবেদন যার নামে করতে চাইছেন তার নাম দেখিয়ে দেবে, ফোন নাম্বার দেখিয়ে দেবে এবং আপৎকালীন মোবাইল নাম্বার অর্থাৎ একটি এমার্জেন্সি ফোন নাম্বার, বন্ধুর হোক আত্মীয় হোক যারই হোক, বসিয়ে দেওয়ার পর অভিভাবকের নাম যেটা সেটা এখানে লিখে দেবেন, বাবার নাম মায়ের নাম যার যেটা হয় লিখে দেবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন, ধর্ম যা যেটা সেটা সিলেক্ট করবেন, ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডেট অফ বার্থ যেটা সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করবেন, রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডটা সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর থেকে এখান থেকে আপনার এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু কখনো কাজের অ্যাড্রেস নয়। এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন যার যেটা হচ্ছে যে আওতায় বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। ব্লক হলে ব্লক, তারপরে পুলিশ স্টেশনের নাম এটা লিখে দেবেন। পুলিশ স্টেশনের নাম লেখার পর পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য, পিনকোড এইভাবে কমা কমা দিয়ে লিখে লিখে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর গ্যাপ গ্যাপ দিয়ে ফিল আপ করে ফেলবেন। ওয়ার্ক লোকেশন ডিটেলস অর্থাৎ কর্মস্থানের বিবরণ, আপনি যেখানে কর্ম করেন সেখানে বিবরণ। এখানে কিন্তু 4টি অপশন ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন এ এবং ডি দুটি অপশন রয়েছে। এখান থেকে সেভ, এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে যদি আপনি দেশের বাইরে কাজে না যান, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন কিন্তু দেশের বাইরে নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ ব্যতীত আরো যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের মধ্যে যদি কাজ করেন এটা ক্লিক করবেন। আর যদি পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ এবং মানে ভারতেরই বাইরে যদি কাজ করেন তাহলে বি অপশনে সিলেক্ট করবেন। সৌদি আরব, দুবাই, কাতার এসবে কাজ করলে আপনার বি অপশন সিলেক্ট করবেন। তারপর কাজের ধরন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কাজ আপনি করেন সেই কাজটা এখানে সিলেক্ট করবেন। মেসন আছে, রাজমিস্ত্রি, অর্থাৎ রাজমিস্ত্রির ক্ষেত্রে আপনি মেসন সিলেক্ট করবেন। আর যদি মেসন সিলেক্ট করতে পারেন রাজমিস্ত্রি অথবা কনস্ট্রাকশন লাইন অর্থাৎ কংক্রিট বা নির্মাণের কাজ হলে সেটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট ডেট অর্থাৎ কোন ডেটে আপনি পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন সে ডেটটা আপনি লিখে দিতে পারবেন। অর্থাৎ আজ থেকে যদি আপনি 6 মাস আগে কাজে যান এবং বাড়ি চলে এসেছেন সেক্ষেত্রে কি হয়, 6 মাস আগে যেটা গিয়েছেন সেই ডেটটা, সম্ভাব্য একটা ডেট কিন্তু আপনি এখানে লিখে দেবেন। ঠিক আপনার মজুরি কত ছিল সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। 700-800 যে যেটা ইনকাম করেন দিন সেটা লিখে দেবেন। কারো মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে এজেন্টের নাম সিলেক্ট করবেন। যদি আপনি নিজে যান তাহলে সেলফ সিলেক্ট করলে এই ঘরগুলো কিছু করার দরকার থাকবে না। আমি সেলফই করেছি, আপনারা সেলফ করে দেবেন। যদি একাই কাজে যান সেলফ করবেন, ঝামেলা মিটে যাবে, দরকার নেই। নিজে কাজে গিয়েছেন ঠিক আছে, যদি এজেন্টের নাম লিখতে চান অনেকে বলছে যে গেট পাস, এজেন্টের নাম, ফোন নম্বর ইত্যাদির দরকার, তারা যদি চান তো তার নাম, ঠিকাদারের নাম ইত্যাদি এখানে লিখে দেবেন। এমপ্লয়ার নেম মানে যে আপনাকে নিয়োগ করেছে, আর তার ফোন নাম্বার এবং তার ঠিকানা। তার ঠিকানা বলতে সে যদি আপনাকে ধরুন কেরালাতে কাজে লাগিয়েছে কিন্তু তার বাড়ি পশ্চিমবঙ্গ হতে পারে,
আপনি পশ্চিমবঙ্গের ঠিকানাও দিতে পারেন বা কেরলের হিসেবে তার কেরলের ঠিকানাটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ এমপ্লয়ার যে আপনাকে নিয়োগ করেছে তার বাড়ি ভারতবর্ষের যে কোনো জায়গায় হতেই পারে, তার নির্দিষ্ট অ্যাড্রেসও দিতে পারেন, অথবা যেখান থেকে সে আপনাকে কাজে লাগিয়েছে তার জায়গা বা তার কোনো বাসা বাড়ির যদি খবর দিতে পারেন সেই ঠিকানাটাও লিখে দিতে পারেন। 7 নেক্সট ক্লিক করবেন, কোনো সমস্যা হলে ব্যাকে যাবেন। এই জায়গাটাতে এসে আপনাকে যেটা করতে হবে, কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে যে নাম নথিভুক্ত করলেন তার তথ্য ঠিকঠাক যদি দেন তাহলে এখানে ক্লিক করবেন। জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার যখন ক্লিক করবেন আপনার নামে একটি রেজিস্ট্রেশন নাম্বার বসে যাবে MW দিয়ে, সেটাকে আপনি লিখে রাখবেন বা নোট করে রাখবেন বা একটা জেরক্স বের করে রাখবেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের আপনার আইডিটি বসে যাবে, ফোনেও কিন্তু আপনার মেসেজ চলে যাবে, স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। 7 নেক্সট করবেন। ডিটেলসটা সম্পূর্ণ একবার দেখিয়ে দেবে, ভালো করে মিলিয়ে দেখে নেবেন, ভুল ত্রুটি থাকলে এখনই সেরে নেবেন। ফাইনাল সাবমিট করলে কিছু করার হাত থাকবে না, সবকিছু দেখে নেবেন, সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবো, আমি একবার দেখে নিলাম। 7 নেক্সট করে এগিয়ে যান। এবার চলে আসুন ব্যাংকের ডিটেলস, আপনার যে ব্যাংক সেই ব্যাংকের নাম লিখবেন। পশ্চিমবঙ্গের মধ্যেকার ব্যাংক হতে হবে, ম্যান্ডেটরি, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু মুম্বাই কাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই অ্যাকাউন্ট ভাবছেন দিয়ে দেবো, হবে না, আপনাকে পশ্চিমবঙ্গেরই অ্যাকাউন্ট দিতে হবে। ব্যাংক যেখানকারই হোক পশ্চিমবঙ্গ এফসি কোড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। নিচে চলে আসবেন, নমিনির ডিটেলস ভরে দেবেন, কাউকে আপনি নমিনি চাইছেন একজনকে, সেই নমিনি আপনি স্ত্রী হোক বাবা মা যাকে আপনি নমিনি চান মনোনীত ব্যক্তি আপনার, তার নাম ওখানে লিখে দেবেন, ফোন নাম্বার এবং তার আধার নাম্বার লিখে দেবেন। এরপরে ফ্যামিলি ডিটেলস, আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে ইয়েস করুন, ফ্যামিলি না থাকলে নো করবেন। ফ্যামিলি যদি থাকে অর্থাৎ বাবা মা নিজে থাকেন, যাদের বিয়ে হয়নি বাবা মায়ের সঙ্গে আছে সেটাও একটা ফ্যামিলি, বা কারো বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে নিয়ে সংসার করে টিকে আছেন তাদেরও ফ্যামিলি, ইয়েস করে দেবেন এবং সদস্যের নামগুলো এক এক করে লিখতে থাকবেন। স্ত্রীর নাম, পরিবার নিয়ে যদি হয় প্রথমত স্ত্রীর নাম, বড় ছেলে বা বড় মেয়ের নাম, তারপরে ছেলে মেয়ে থাকলে তারপরে নাম, এইভাবে ক্রমে সাজিয়ে যাবেন। আর যদি কেউ না থাকে তাহলে নিজে মানে প্রথমে বাবার নাম তারপরে মার নাম দেবেন, তারপর তাদের আধার নাম্বার গুলো দেওয়ার পর এক এক করে অ্যাড করে এগিয়ে যাবেন। পারিবারিক বিবরণ, এটা জেন্ডার সিলেক্ট করবেন, বয়সটা আধার থেকে মানে যাদের আপনি সদস্যের ঠিকানা লিখছেন মানে বর্ণনা দিচ্ছেন তাদের বয়স এবং আধার নামগুলো দেওয়ার পর অ্যাড করবেন, এগিয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দুজনের নাম অ্যাড করেছি, অর্থাৎ স্ত্রী এবং ছেলের নাম অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারবেন। সেভ এন্ড নেক্সট করবেন। এইবার এই জায়গাটা হচ্ছে 500 কেবির মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ যে কোনো ধরনের আপনি ফরম্যাট আপলোড করতে পারবেন। ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট। পাসপোর্ট ম্যান্ডেটরি নয়, যারা পাসপোর্টটা এই জন্য রাখা হয়েছে যারা দেশের বাইরে কাজ করে, অর্থাৎ সৌদি আরবে গিয়েছেন, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, যে যেখানে কাজে গেছেন সেই জায়গার, তাই তাদের পাসপোর্টের জন্য এটা বলা হয়েছে। আমাদের জন্য নয়, যারা ভারতবর্ষে কাজ করেন পাসপোর্ট নিয়ে কোনো হিড়িক নেই। ভোটার কার্ডটা অবশ্যই লাগবে, রেজিস্টার্ড ডিড অর্থাৎ একটা, সেটা ম্যান্ডেটরি নয়। যেগুলোতে স্টার মার্ক রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্টার মার্ক, এই স্টার মার্ক যেগুলোতে রয়েছে সেগুলোই শুধুমাত্র প্রযোজ্য। তারপরে কি করবেন, সেভ এন্ড নেক্সট। কোনো কিছু সমস্যা হলে আগে বলেছি ব্যাকআপে চলে যাবেন। এইখান থেকে সব আপলোড দেখুন মোটামুটি হয়ে গেছে। পিডিএফ গুলো হলে পিডিএফ এরকম লেখা আসবে, জেপিজি হলে এরকম জেপিজি লেখা আসবে। জেপিজি পিডিএফ মিক্সচার করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে চলে আসুন, এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভালো করে মনে রাখবেন পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার রেজিস্ট্রেশন করে নিলেন, অর্থাৎ আপনি পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে আপনার কার্ড বানাতে চাইলেন, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করলেন। এই রেজিস্ট্রেশন হওয়ার পরেই কিন্তু আপনি শ্রমশ্রীতে আবেদন করতে পারবেন, অর্থাৎ ক্লেম করতে পারবেন যে শ্রমশ্রী প্রকল্পে এবার আপনি আবেদন করবেন কিছু পাওয়ার জন্য, অর্থাৎ 5,000 টাকা করে যেটা দেবে তার জন্য এবার আপনার আবেদন শুরু হচ্ছে। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা এক্সপেক্টেড জার্নি ডেট, সম্ভাব্য যাত্রার তারিখ। এবার এখান থেকে বুঝতে হবে সম্ভাব্য যাত্রার তারিখ মানে কি, যে আমি কি যাব সেটা বলা হচ্ছে, নাকি সম্ভাব্য যাত্রার তারিখ বলতে না আমি চলে এসেছি বা আমি চলে গেছি সেই ডেটের কথা বলা হয়। তো ফিরে এসেছেন আজ থেকে 1 মাস আগে এসেছেন হলে 1 মাস আগে ডেটটা ক্যালেন্ডার থেকে নিয়ে লিখে দেবেন। যদি 10 দিন আগে আসেন 10 দিন আগেও সেই ডেটটা লিখে দেবেন, এক্সাক্ট লিখতেই হবে এমনটা কিছু নয়, মোটামুটি দেবেন। এরপরে যাত্রা শুরুর স্থান, কোথা থেকে এসেছেন, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপনার গন্তব্য মানে স্থান, ডেস্টিনেশন, আপনার মূল উদ্দেশ্য আপনাকে পশ্চিমবঙ্গে, তো সেটা কোথা থেকে এসেছেন ফ্রম যখনই করবেন তখনই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে অর্থাৎ কোন রাজ্য থেকে। এইখান থেকে যার যেটা হবে কেরল, মহারাষ্ট্র,
অনেকে আবার গুলিয়ে ফেলে যে মুম্বাই নাকি মহারাষ্ট্র। মুম্বাই কিন্তু একটি শহর, মহারাষ্ট্র সেটার রাজ্য। হ্যাঁ, রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাইটা শহর। ওইরকম অনেকে ব্যাঙ্গালোর হয়তো খুঁজছেন, পাচ্ছেন না, ব্যাঙ্গালোর পাবেন না, কারণ ব্যাঙ্গালোর একটা শহর। ব্যাঙ্গালোর যে যার মধ্যে যে রাজ্যের মধ্যে আছে সেটা হচ্ছে কর্ণাটক। দেশের বাইরে থেকে কেউ হন তাহলে ফ্রম কান্ট্রি, অর্থাৎ কেউ দেখা যাচ্ছে যে দুবাই থেকে করছেন তাহলে সেটা ফ্রম কান্ট্রি এটা সিলেক্ট করবেন। আর যদি কেউ অন্য রাজ্য থেকে করেন তাহলে ফ্রম স্টেট এটা থেকে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ফ্রম স্টেট এটাই হবে। এরপর ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট হয় থাকবে, অটোমেটিক নিয়ে নেবে। যাত্রার মাধ্যম, কিসের মাধ্যমে আপনি এসেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি রেল, এরোপ্লেনও হতে পারে, সেটা এয়ারে লিখে দিতে পারেন। তো সাধারণত রেলেই হবে, পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থা মানে ভারতবর্ষের রেলেই যাতায়াত করে মানুষ, কর্মের মাধ্যমে বেশি। রেল আপনারা করে দিতে পারেন, রেল করে দেবেন, যাতে এসেছেন সেটা লিখে দেবেন। কি বলা হচ্ছে, ফিরে আসার কারণ, কেন আপনি ফিরে এসেছেন। এই ফিরে আসার অনেকগুলি কারণ আছে, এখানে সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে। এখানে আপনি অসুস্থতার কারণে ফিরে আসতে পারেন, আপনি কর্ম হারিয়ে ফেলেছেন অর্থাৎ কাজ আর নেই, সেই কারণে চলে আসতে পারেন। যার যেটা হবে সে সেটা সিলেক্ট করবেন। এক্সট্রা মার্ক লোড করবেন, এইগুলো ছেড়ে দেবেন, সেভ এন্ড নেক্সট করে এগিয়ে যাবেন। এরপরে আপনাকে বলা হচ্ছে যে আপনি যেহেতু অলরেডি চলে এসেছেন তাই আপনাকে ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন। এটা তো স্বাভাবিক, কারণ আপনি তো চলে এসেছেন নিজের টাকা খরচ করে, তাই সরকার আপনাকে কোনো টাকা দেবে না। আর 5,000 টাকা দেবেন, এক প্লেন যে 5,000 টাকা সেটা দেবে না। মাসের টাকাটা আপনি ঠিকই পাবেন, ভাতার টাকাটা আপনি ঠিকই পাবেন, কিন্তু 5,000 টাকা আপনাকে দেওয়া হবে না। এটা কিন্তু দেওয়া হতো কাদের, যারা বাড়ি আসতে চাই। এছাড়াও যদি অন্য কোনো অজুহাত থাকে, কারণ থাকে, সেটা আপনারা লিখে দিতে পারবেন। এরপর সেভ এন্ড নেক্সট করে এগিয়ে যান। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, যতটা ফর্ম অর্থাৎ এ পর্যন্ত যতক্ষণ আপনি ফিল আপ করলেন তার সমস্ত তথ্য কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। আপনি ভালো করে দেখে নেবেন, একবার সাবমিট হয়ে গেলে আর কিছু করতে পারবেন। ভিডিওগুলো আপনি দেখতে পারবেন না, যে পেজগুলো আপনাকে এখানে দেখানো হবে। আপনি ঠিকঠাক থাকলে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপডেট ডকুমেন্টস, যদি আপনি আবারও একবার সুযোগ দিয়েছে, যদি আপনি আপডেট করতে চান তাহলে আপডেট করে ফেলেন ডকুমেন্টস গুলো। আর যদি ডকুমেন্টস ঠিক থাকে ফাইনাল সাবমিটে ক্লিক করুন। রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসন ভাতা। এটা পুনর্বাসন ভাতা মানে এটাই যে 5,000 টাকা করে মাসে দিতে চেয়েছেন, সেটাই কিন্তু এই ভাতাটা। হ্যাঁ, এটা আপনার সিলেক্ট করতেই হবে। এটা 2 নম্বর। 1 নম্বরটা তাহলে নাই কেন? 1 নম্বরটা তাদের জন্য যারা বাইরে আছে, অর্থাৎ মহারাষ্ট্র 1 নম্বরটা, অর্থাৎ তারা বাইরে ওখানেই আছে। আর 2 নম্বরটা আপনার জন্য পুনর্বাসন ভাতা স্বরূপ। আর 3 নম্বরটা আপনি যদি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান সহায়তা চান তাহলে এটাও করতে পারেন। আর যদি না চান, 4 নম্বরটা হচ্ছে কর্মশ্রী প্রকল্পের অধীনে আপনি কাজ চাইছেন, তাহলে সেটাও করতে পারেন। তো কমসে কম আপনাকে দুটো অপশন সিলেক্ট করতেই হবে। তো আমি 2 এবং 4 সিলেক্ট করেছি, আপনারা 2 এবং 4 সিলেক্ট করবেন, কোনো সমস্যা হবে না। এটাই সাধারণত যারা কাজকর্ম করছে তাদের জন্য প্রযোজ্য। লোন চাইলে আপনি নিতে পারেন, এই লোনটা কিন্তু মাইনরিটি যারা তাদের জন্য, অর্থাৎ সংখ্যালঘু যারা, তারাই শুধুমাত্র লোনটা নিতে পারবে। এছাড়া অনেক রয়েছে লোন আন্ডার আরবান, শহর অঞ্চলে দারিদ্র বিমোচনের জন্য আপনি লোন নিতে পারেন, বা প্রকল্প প্রদানের ঋণ, এগুলো আপনি দেখে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি লোন ফর মাইনরিটি কমিউনিটিজ এইখান থেকে নিলে কিন্তু আপনার সংখ্যালঘুরাই পাবে লোনটা, এটা বলা হচ্ছে। সেভ এন্ড নেক্সট করে নেক্সট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরো যে অপশনগুলো রয়েছিল সেগুলো একবার দেখিয়ে দিলাম। সেগুলো হয়ে যাওয়ার পর আরো অপশন রয়েছে ইউএসকেপি অধীনে স্বনিযুক্তি, এই যে সেলফ, হ্যাঁ, নিজে স্বনির্ভরতা, এইসব কাজগুলোর উপর যদি আপনি চান সেগুলো কিন্তু আপনি ক্লিক করতে পারবেন। বেশি কিছু ক্লিক করার দরকার নেই, এই কয়েকটা অপশনে ক্লিক করবেন, অর্থাৎ 2 এবং 4 ক্লিক করবেন, ছেড়ে দেবেন, 7 নেক্সট করে এগিয়ে যাবেন। আমি সেটাই করেছিলাম, সেটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া হচ্ছে যে উল্টাপাল্টা তথ্য দিলে কিন্তু আপনার উপরে আইনি ধারা চেপে যাবে, মানে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে টাকাও ফেরত দিতে হবে। অবশ্যই শর্ত সাপেক্ষে ক্লিক করুন, ইয়েস করে এগিয়ে যান। তারপরে এখান থেকে আপনার ফর্ম মোটামুটি সাবমিট হয়ে গেছে, ফুল কাজ হয়ে গেছে। এবার এখান থেকে কয়েকটি স্কিল সম্বন্ধে বলা হচ্ছে, যে আপনি কাজ কামের ট্রেনিং জানতে চান বা আরো কিছু জানতে চাইলে আপনি উৎকর্ষ বাংলার আওতায় কিছু ট্রেনিং শিখুন বা সেটা সম্বন্ধে জানুন, এসবগুলো দেখে নেবেন। নিচের দিকে যদি চলে আসেন, ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রকম স্কিমের আওতায় আপনাকে কাজ শেখানো হয়, কি কি করার আছে সেগুলো জানতে চাইলে আপনি এখান থেকে সব জেনে নেবেন। যদি এগুলো না চান সরাসরি এক্সিট করে বেরিয়ে যেতে পারেন। আর যদি চান আরো কিছু জানতে চান তাহলে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন যে এইখানে এবার পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, প্রজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি এই পরিবারের লোক, আপনি এই সুযোগ সুবিধার মধ্যে কোন কোনগুলা পেয়ে থাকেন। যেমন উৎকর্ষ বাংলা স্কিমের মধ্যে আপনি কোনো উপকৃত হয়েছেন কিনা, যদি হন তাহলে ইয়েস করবেন, যদি না হন তো না করবেন। তো সাধারণত নো, তারপর স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা বা তার কোনো
সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, লক্ষ্মীর ভান্ডার আছে কিনা, যদি হয় তো সব ইয়েস নো করবেন। দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে ইয়েস নো যেগুলো হবে সেগুলো পাচ্ছেন। এটা সেটা করার পর অর্থাৎ আপনি ঐক্যশ্রী বিভিন্ন সাবমিট সবকিছু পাওয়ার পর এই যে একটা সার্ভে করে হলো, মানে আপনার থেকে সরকার তথ্যটা নিল যে আদৌ এরা উপকৃত হচ্ছে কিনা, তাহলে সাবমিট সার্ভে এইখানে আপনি যখন ক্লিক করবেন আপনার ফর্মটি কিন্তু সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে, কোনো অপশন থাকবে না। সেটা কিন্তু একটু কাউন্টিং হয়ে গেল, অর্থাৎ কতটা উপকার আপনি পেলেন সেটা কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কোনো মূল বিষয় নয়, মূল বিষয় আপনি আগেই কমপ্লিট করে ফেলেছেন, অর্থাৎ আপনার ফর্ম সাবমিট করে ফেলেছেন, এটা মূল বিষয়। সাবমিট করে দিন, সাবমিট করে দেওয়ার পর কিন্তু আপনার সম্পূর্ণরূপে আবেদন হয়ে গেল। এই ছিল ভিডিও, এইভাবে আপনি আবেদন করুন।